সো দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে 5 নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা আজকে 6 নিয়ে আলোচনা করব। যেটাই বলতেছিলাম যে 6টা একটু টাফার হয়েছে। সো কেন টাফার হয়েছে প্রথম প্রশ্নটা দেখলেই হয়তো বুঝতে পারবা। দেখো, আহ, এই যে 0.8 টু, মানে ইংলিশ এবং বাংলা দুজনের একসাথে বলতেছি, 0.8, 0.8, 2, 2 ও 2/5 বা 2/5 এর গসাগু মানে লসাগু মানে হচ্ছে এলসিএম, এবং গসাগু মানে হচ্ছে এইচসিএফ নির্ণয় করো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা হয় সংখ্যার পড়ছি, না হয় শুধুমাত্র তোমার ভগ্নাংশের পড়ছি, না হয় হচ্ছে দশমিকের পড়ছি। ইংলিশে বলতেছি আমরা হয় নাম্বারে পড়ছি, ডেসিমালে পড়ছি, ফ্র্যাকশনে পড়ছি। বাট আমি কম্বাইন করে দিছি, কেন দিছি সেটা একটু বলি। কম্বাইন করে দিছের জন্য কি আমরা আটকাই যাব? এটা যাতে না হয় এই জন্যই আমি দিছি। হয়তো বা এখন পর্যন্ত এরকম কোনো কোশ্চেন আসে নাই, বাট আমি এই কোশ্চেনটা করছি এই কারণে যাতে তোমরা জিনিসটা শিখতে পারো যদি এসে যায়। ঠিক আছে, চান্স যাতে না থাকে, মানে ফাঁক ফুকন আমরা রাখবো না, সবকিছু আমরা শিখবো। দেখো, 0.8, 0.8, 2, 2/5 সবগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যা আছে, একটা দশমিক আছে, একটা আমার ভগ্নাংশ আছে। তো 0.8 আমরা ফার্স্ট অফ অল ভগ্নাংশ একটু শিখি। 0.8 এটা মানে কি? 8/10। 2 মানে কি? 2/1। আর 2/5 তো আছেই। সো 2/5। সো 8/10কে তো আমরা 4/5 লিখতে পারি। সো আমাদের ভগ্নাংশগুলো কি কি? 4/5, 2/1, 2/5। তাহলে আমরা কি জানি যে হচ্ছে ভগ্নাংশের লসাগু হলো, ভগ্নাংশের যে আমাদের লবগুলো আছে সেগুলোর লসাগু ভাগ হচ্ছে আমাদের ভগ্নাংশের যে হরগুলো আছে সেগুলোর গসাগু। সো ভগ্নাংশের লবগুলোর লসাগু কত হবে? 4, 2, 2 মানে 4ই হবে। আর গসাগু কত হবে? 1 হবে, কারণ এখানে আমার 1 আছে, সো 1। সো আলটিমেটলি আমার লসাগুটা হবে এই 4ই, 4/1 মানে 4। সো লসাগু আমার 4। ঠিক আছে, গসাগুতে আসি। এই ভগ্নাংশগুলোর মানে লবের গসাগু কত হবে? 2 আছে, 2 দিয়ে 4 ভাগ করা যায়, 2 দিয়ে 2 ভাগ করা যায়, সো বেসিক্যালি 2 হবে উপরে। নিচে কি হবে? নিচে হলো আমার লসাগু হবে 5, 5-এর লসাগু হচ্ছে আমার 5। সো এইখানে, এখানে আমি 5 দিচ্ছি। সো এটা আমার গসাগু হচ্ছে। আচ্ছা, আমি এখানে গসাগু 2/5 লিখতেছি। এখন কথা হচ্ছে আমি যে ভগ্নাংশে শিখলাম, আমি একটু শিখতে চাই দশমিকের মাধ্যমে। দশমিকের মাধ্যমে চিন্তা করো যে 0.8 আমরা একটু শিখেছিলাম যে 0.8 আছে, সবগুলোকে আমরা একই কাতারে আনবো। একই কাতারে কি হবে? যে দশমিকের পরে সমান সংখ্যক অঙ্ক রাখবো আমরা। সমান সংখ্যক অঙ্ক মানে হলো দশমিকের পরে একই রকম আমার যাতে সংখ্যা থাকে বা অঙ্ক থাকে আর কি। হ্যাঁ, তো 0.8 আছে, 2 আছে, তাহলে 2.0 রাখবো। আচ্ছা, আমি রেকর্ডিং অন করছি, হ্যাঁ। 2.0 রাখবো। 2/5কে আমরা লিখতে পারি 0.4। সো বেসিক্যালি দশমিকের পরে সবগুলোতে আমার একটা একটা করে অঙ্ক আছে। সো এখন আমরা জানি যে এগুলোকে আবার আমরা এভাবে লিখতে পারি যে 8, 20 আর 4, এরকম না ব্যাপারটা, কারণ আমরা দশমিক উঠাই দিব, এরপরে এদের লসাগু, এদের গসাগু বের করাই হলো আমার কাজ। তারপরে দশমিক একটা আগায় দিব, জাস্ট একটা অঙ্ক আগে জাস্ট দশমিক বসাই দিব। সো 8, 20 আর 4-এর লসাগু কত? 40। এদের লসাগু হলো 40। এন্ড আমি জানি যে একটা দশমিক আছে, মানে দশমিকের পরে একটা অঙ্ক আছে। সো বেসিক্যালি এক অঙ্কের সামনে আমার দশমিকটা আসবে। সো 4.0, যেটাকে আসলে আমরা 4ই বলতে পারি। সো আমার দেখো 4 আবারও মিললো। ঠিক আছে, আবার এখন 8, 20 এবং 40-এর আমার গসাগু বের করতে হবে। আচ্ছা, আমি বাংলায় বলতেছি, একটু ইংলিশ ভার্সনে বলি। গসাগু মানে হচ্ছে এইচসিএফ, লসাগু মানে হচ্ছে এলসিএম। আমি সহজভাবে বলি, লসাগু এর ল আর এলসিএম এর এল, এটা দেখে মনে রাখো। ঠিক আছে, লসাগু আর এলসিএম হলো এরকম। আমি নিজেই মনে রাখছি, কারণ আমি তোমাদেরকে বলছি আমি ইংলিশ ভার্সন থেকে পড়ছি। তো তোমাদেরকে বাংলায় কিভাবে পড়াতে পারতেছি, এইভাবে মনে রাখছি। ঠিক আছে, তো দেখো, 8, 20, 4 এদের হচ্ছে গসাগু বা এইচসিএফ কত হবে? 8, 20, 4 এদের এইচসিএফ হবে, আমরা জানি যে সব থেকে ছোট সংখ্যা বা সব থেকে ছোট নাম্বার যেটা, সেটা দিয়ে যদি বাকিগুলোকে আমার ভাগ করা যায় সেটা সেটা এইচসিএফ। তো আমি দেখতেছি এখানে 4 দিয়ে আমি দেখতে পাচ্ছি 20 কে ভাগ করা যায়, 4 দিয়ে হচ্ছে আমার 8কে ভাগ করা যায়, কিন্তু 8 দিয়ে আমার 20কে কিন্তু ভাগ করা যায় না। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এটা হবে না। হবে কি? মিউট করো সবাই। আবার এদিকে চলে এসছো কেন? দেখো, দেখো আমি 4 দিয়ে যদি 8কে ভাগ করি, আবার এখানে আমি পাচ্ছি 4 দিয়ে যদি আমি 20কে ভাগ করি, কি হয়? আমার কত হয়? 4 হয়। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি 4 এর আগে একটা দশমিক বসে দিতে হবে, যেটা হলো 0.4। সো আলটিমেটলি এটা আসতেছে আমার 0.4, যা আসলে আমার 2/5কেই বলতে পারি আমি। ঠিক আছে, আচ্ছা সবাইকে আবার বলতেছি, সবাই মিউট করে রাখবে। ঠিক আছে, কথা বলতে গেলে আমার ডিস্টার্ব হয়। সো বেসিক্যালি দেখো যে এই 4, 0.4 এবং 2/5 যাই বলো, ইংলিশে যদি বলি 4, 2/5, 0.4, এগুলোই হবে উত্তর। মানে এলসিএম হবে বেসিক্যালি বা লসাগু হবে হচ্ছে আমার 4 বা 4,
এইচসিএফ হবে আমার 2/5 অথবা 0.4। আই হোপ সবাই এটা বুঝতে পারছো কিভাবে করতে হবে। আচ্ছা, এখন এটাই আসি যে 1 টাকায় যদি দুইটি জিনিস কেনা হয় এবং তিনটি জিনিস বিক্রি হয়, তাহলে ক্ষতি বা লাভের শতাংশ কত? ইংলিশের জন্য হচ্ছে, সরি এটা না, এটা। So, ইংলিশের জন্য হচ্ছে at টাকা 1, if two items are bought and three items are sold, what is the percentage of loss or profit? এখন কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, আমরা ক্লাস 7-এর বইয়ে, যে হচ্ছে তোমার জলপাইয়ের ম্যাথ একটা ছিল, আর একটা ছিল মনে হয় হচ্ছে 20 মিটার কাপড় 25 মিটার কাপড়ের। হ্যাঁ, আর এটা হচ্ছে ইলিশ মাছের কাহিনী। তিনটা ম্যাথ পড়ছি। সো কেন তিনটা ম্যাথের সাথে মিলতেছে দেখো, আমি সবসময় তোমাদেরকে বলি যে আমরা যখন লাভ ক্ষতি বের করব, অবশ্যই আমাদের আইটেম সমান হতে হবে। আইটেম মানে হচ্ছে আমরা যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, সেই জিনিসটার যাতে একটা হয়, বা 10টা হলে 10টা হবে, মানে 10টার ক্রয় মূল্যের সাথে 10টার বিক্রয় মূল্য কম্পেয়ার করতে পারবো। আমি 10টার ক্রয় মূল্যের সাথে 20টার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য আমি তুলনা করতে পারবো না। তো এখানে বেসিক্যালি দুইটা জিনিসের দাম আমার, মানে কেনার দাম বলা দেওয়া আছে 1 টাকা, আবার তিনটা জিনিসের বিক্রি করার দাম আমার দেওয়া আছে 1 টাকা। এখানে আমার হয়তো বা 1 টাকাটা সিমিলার, বাট আমি তোমাদেরকে আবারও বলতেছি, টাকা সিমিলার হওয়া যাবে না, জিনিস সিমিলার হতে হবে। জিনিস আছে এখানে, আইটেম ইংলিশে, আইটেম সিমিলার হতে হবে। তো দুটি জিনিসের তোমার ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে আমি এখন একটা জিনিসে নিয়ে আসবো। দেখো যে একটি জিনিসের ক্রয় মূল্য, দুটি জিনিসের ক্রয় মূল্য যদি তোমার 1 টাকা হয়, তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য 1/2 টাকা, আমি শর্টকাটে লিখে দিয়েছি। তারপরে সেম, তিনটি জিনিসের বিক্রয় মূল্য যদি তোমার 1 টাকা হয়, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য হবে 1/3 টাকা। আই হোপ এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। তাহলে এখন কথা হচ্ছে যে 1/2 বড় না 1/3 বড়, এটা হয়তো বা তোমরা ওই যে মানে ভগ্নাংশ একই রকম করার পরে তোমাদের হচ্ছে ঊর্ধ্বগামী অধোগামী এই টাইপ করা, বা অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার এই টাইপের করার চিন্তা ভাবনা থেকে থাকতে পারে। বাট এই ক্ষেত্রে আমার সেটা করতে হবে না, আমি একবারেই করতে পারবো। কিভাবে বলো? তুমি একটা জিনিস, মনে করো একটা চকলেট, এই চকলেটকে যদি তুমি দুই ভাগ করো, তুমি কিন্তু এইটা পাচ্ছ, মানে তোমাকে যদি দুজনকে দেওয়া হয়, তাহলে তুমি এই যে বড় ভাগটা পাচ্ছ, কিন্তু ওই সেম আকারের চকলেট তুমি 3 ভাগ করতেছো, 3 ভাগ করো, তখন তোমার অ্যামাউন্টটা কিন্তু ছোট হয়ে গেছে। তার মানে কি, একটা জিনিসের যখন তুমি 2 ভাগ করো, তোমার পাশে ভাগটা আসতেছে বেশি। যদি 3 ভাগ করো, তখন তোমার কাছে ভাগটা আসতেছে কম। সেম এই জিনিসটা যে 1/2 টাকা যেটা, তার থেকে 1/3 টাকা ছোট, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এখন মনে করো এমন একটা ভগ্নাংশ দিল, তুমি আসলে সেটা বুঝতে পারতেছো না কি হবে। সেই ক্ষেত্রে তুমি হয়তো বা একই রকম করতে পারো, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করতে পারো, ইংলিশের জন্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করতে পারো। কিন্তু দরকার নাই, এই ক্ষেত্রে দরকার নেই। বা তুমি খুব ভালো হয় যদি তুমি এগুলোকে দশমিকে নিয়ে যেতে পারো, বাট এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 1/3কে আমি দশমিকে নিয়ে যেতে পারি না। তো তারপরেও আমি কাছাকাছি তো কিছু নিয়ে যেতে পারি। 33.33 বড় না 0.5 বড়, মানে 0.33 বড় না 0.5 বড়, এটা তো আমি বুঝতে পারতেছি। 0.33-এর থেকে 0.5 বড়। সো এই কারণে 0.5 যেহেতু বড়, 0.5 কি ছিল আমার ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য বেশি, কস্ট প্রাইস বেশি সেলিং প্রাইসের থেকে, বিক্রয় মূল্যর থেকে, তাহলে অবশ্যই আমার এখানে ক্ষতি হবে। ক্ষতি হলো, ক্ষতি কত? এই দুজনের পার্থক্য। পার্থক্য করার পরে দেখতে পাচ্ছি 1/6 টাকা বা 1/6 টাকা। এখন আমরা জানি যে ক্ষতির শতাংশ বের করার জন্য, ক্ষতি বা লাভের শতাংশ বের করার জন্য, ফার্স্ট অফ অল আমার উপরে থাকতে হয় হচ্ছে আমার ক্ষতির মূল্যটা। ক্ষতির মূল্য কত? 1/6। নিচে থাকে হচ্ছে আমার ক্রয় মূল্যটা, অবশ্যই বিক্রয় মূল্য না, ক্রয় মূল্যটা বা কস্ট প্রাইসটা। সো ক্রয় মূল্য আমি দেখতে পাচ্ছি এখানে 1/2 আছে। সো 1/6/1/2। এটাকে এখন তোমরা ভাবতেছো যে স্যার, আমি যদি পরীক্ষায় লিখতে চাই আমি কিভাবে লিখবো? তোমার মনে করো খাতা তো দিছে, তুমি এইভাবে লিখতে পারো যে 1/6/1/2 এভাবে লিখতে পারো। তাহলে দেখবা যে জায়গা তোমার নর্মালি একটা ভগ্নাংশ যেরকম লাগে সেরকমই লাগতেছে। বাট ওভাবে কেউ যদি লিখতে না পারো, এভাবেও লিখো, সমস্যা নেই, যেভাবে দেয়া আছে এভাবে লিখতে পারো। বাট জিনিসটা আসলে অনেক বড় হয়ে যায়। এখন আমি মনে করো যে এই জায়গায় ওপেন স্পেস আমি পুরো কথাটা লিখি না জন্য, বাট তুমি যখন জায়গা ছোট পাবা, বা তোমার নিচে যখন জায়গা একটু কম থাকবে, তখন হয়তো বা এইভাবে লেখার থেকে এইভাবে লেখাটা বেশি ভালো হবে। সো 1/6/1/2 গুণন হলো 100%। সো এটাকে আমি কিভাবে রূপান্তর করছি দেখো, যে 1/6 ভাগ 1/2, এটাকে আমি লিখতে পারি 1/6 গুণ 2। তাহলে এইখানে আমার নিচে 3 থাকতেছে। তো 1/3-এর সাথে 100% গুণ করা মানে হলো 33.33%। এটাই হচ্ছে আমার উত্তর। আচ্ছা, রাহা ইসলাম, তাড়াতাড়ি কোশ্চেন করে ফেলো, আমরা পরেরটাতে যাবো না হলে। স্যার, ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় কি আমরা প্রশ্নের ভিতরেই উত্তর লিখবো? হ্যাঁ, এটা তো বলছি আমি, ওখানেই খেলা থাকবে। আচ্ছা, এরপরে আসি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 24 বর্গমিটার, ভিত্তিটি উচ্চতার 1/3 ভিত্তি এবং উচ্চতা নির্ণয় করো। সো আমাকে ক্ষেত্রফল দিছে, আমরা ক্ষেত্রফল বা এরিয়া, এটা হচ্ছে ইংলিশে যদি বলি এটা হচ্ছে এরিয়া। এরিয়া আমাদের 24 স্কোয়ার মিটার দেয়া আছে।
একটা ট্রায়াঙ্গেলের, হ্যাঁ ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল। সো এইখানে আমার 24 স্কোয়ার মিটার দেওয়া আছে, আমি ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু মানে ট্রায়াঙ্গেল এরিয়া ইকুয়ালস টু জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বাংলায় হলো 1/2 গুণন হচ্ছে তোমার ভিত্তি গুণন উচ্চতা। সো এই জিনিসটাই আমার এখন কাজে আসবে কেন, কারণ আমাকে অলরেডি এখানে ভিত্তি এবং আহ, তোমার উচ্চতার মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে। সো এখন দেয়া আছে যে উচ্চতার 1/3, তাহলে কার 1/3, তাকেই আমরা নর্মালি এক্স ধরি, এটা ধরলে সুবিধা হয়। সো আমি উচ্চতাকে ধরতেছি এক্স, ভিত্তি ধরতে হবে তাহলে x/3। দেখো যে উচ্চতা ধরতেছি এক্স মিটার, তাহলে ভিত্তি হচ্ছে আমার x/3 মিটার। x/3 মিটার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল মানে আমরা জানি হাফ গুণন ভিত্তি গুণন উচ্চতা। ইংলিশ ভার্সনের জন্য আমি যদি আসি যে এরিয়া ইকুয়ালস জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো এখানে আমার এই জিনিসটা আছে। এখন আমাকে ক্ষেত্রফল দেয়া আছে 24, এখানে 24 দেয়া ছিল, 24, এই 24টা বসিয়েছি। 24 বসানোর পরে আমি পাচ্ছি যে এখানে 1/2 তো থাকতেছে, ভিত্তি এখন আমি x/3 লিখতেছি কারণ আমি এটা ধরে নিচ্ছি x/3। আর আমার উচ্চতা হচ্ছে এক্স। এখন এক্স এর সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, আর 3 গুণন 2 হলো 6, 6 এর সাথে 24 যদি গুণ করি তাহলে 6 × 24 144 হচ্ছে। এখন এক্স স্কোয়ার আছে, এটাকে যদি আমরা বর্গমূল করি সেটাই হচ্ছে আমার 12, 12 12 144। সো বেসিক্যালি 12 মিটার হচ্ছে আমার উচ্চতা। আর ভিত্তি তো হচ্ছে এর 1/3, তাহলে 12-এর 1/3 হচ্ছে 4। সো বেসিক্যালি 4 মিটার। আরেকটা জিনিস আমি বলি, এখানে সবাই বেশিরভাগ ভুল করতে পারো, সেটা হলো যে ক্ষেত্রফলের সময় বর্গ মিটার দিতে ভুলে যেতে পারো, অথবা উচ্চতার ক্ষেত্রে মিটার আর এটা মিটার দিতে ভুলে যেতে পারো। এটা কেন, এটা একটু এক্সপ্লেন হয়তো আমি কখনো করি নাই, আরেকবার একটু বলি। দেখো তুমি যখন এক্স এর সাথে এক্স গুণ করো সেটাকে তুমি কি বলো, এক্স স্কোয়ার বা এক্স বর্গ। সেম আমরা যখন ধরো যে বেজ ইন্টু হাইট, আমি শর্টকাটে লিখতেছি বেজ ইন্টু হাইট, এই বেজ ধরো আমি মিটার, তার সাথে আমি হাইটেরও থাকে কিন্তু মিটার, ধরো যে বেজ আমার কত আসছে, বেজ আসছে হচ্ছে 4 মিটার। 4 মিটার, তার সাথে কিন্তু আমি হাইট 12 মিটার মাল্টিপ্লাই করতেছি। বেসিক্যালি আমার 4-এর সাথে 12 মাল্টিপ্লাই হলেও আমার মিটারের সাথে কিন্তু মিটার অবশ্যই মাল্টিপ্লাই হইতেছে। শুধুমাত্র যে আমার সংখ্যা মাল্টিপ্লাই হয় এমন কিছু না, গুণ হয় সংখ্যা যে শুধুমাত্র গুণ হয় এমন কোনো কিছু না, আমার ইউনিট বা এককও কিন্তু গুণ হয়। তো এম এবং এম মাল্টিপ্লাই করলে হয় এম স্কোয়ার, যেটাকে আমরা স্কোয়ার মিটার বলি বা বাংলায় বর্গ মিটার বলি। সো বেসিক্যালি এই কারণেই আমার ক্ষেত্রফলের আহ, একক হচ্ছে বর্গ মিটার। আর আয়তনের ক্ষেত্রে আমরা 3টা গুণ করি, আমাদের হচ্ছে উচ্চতার সাথে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ হয়। সো এই কারণে মিটার কিউব বাংলা ঘন মিটার বলা হয়, ঠিক আছে। কিউবিক মিটার ইংলিশে বলা হয় বা মিটার কিউব বলা হয়, বাংলায় হচ্ছে ঘন মিটার বলা হয়। আচ্ছা, এই যে একটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা হয়তো তোমাদের ক্লাস 5-এ করে আসছো কিন্তু কখনো হয়তো বা খেয়াল করে দেখো নাই। নাম্বারে যে তৃতীয়বারের কথা বলে দেওয়া আছে। হ্যাঁ, এটা কেন আমি একটু বলতেছি দেখো। 4জন লোক এক জায়গায় মিলিত হয় এবং সকাল 6টায় তাদের যাত্রা শুরু করে। তারা 1 ঘন্টায় যথাক্রমে 10, 20, 24 এবং 32 কিলোমিটার ভ্রমণ করতে পারে। সকাল 8টায় প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি কত কিলোমিটার ভ্রমণ করবে, এটা খুব সহজ, এই জন্য আমি 2 মার্ক দিয়ে রাখছি। কত করবে, দেখো যে 6টা আর এখানে আছে 8টা, সেদের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। ঠিক আছে, 2 ঘন্টা পার্থক্য। তাহলে 1 ঘন্টা যদি 10 কিলোমিটার যেতে পারে, তাহলে 2 ঘন্টায় 20 কিলোমিটার। আর দ্বিতীয় ব্যক্তি 40 কিলোমিটার, এটা তো সিম্পল, এখানে কোনো সমস্যা নাই আই গেছে। এটা উত্তরপত্র দেখলে তুমি এমনি দিতে পারবে যে 20 কিলোমিটার এবং 40 কিলোমিটার। আচ্ছা গেল। এরপরে আসি, সকাল 9টায় তৃতীয় এবং চতুর্থ ব্যক্তির দূরত্বের পার্থক্য কত। দূরত্বে কিন্তু এবার পার্থক্য দিছি আমি, ডিফারেন্স বিটুইন দ্য ডিস্টেন্সেস অফ থার্ড অ্যান্ড ফোর্থ পার্সন ইংলিশ ভার্সনের জন্য। সো দেখো সকাল 9টা বলছে, বা ইন দ্য মর্নিং 9, বা তুমি বলতে পারো যে 9 AM, ঠিক আছে। সো 6টা আর 9টার মধ্যে পার্থক্য হলো তোমার 3 ঘন্টা। সো বেসিক্যালি 3 দিয়ে গুণ করতে হবে 24কে, 3 দিয়ে গুণ করতে হবে 32কে। কিন্তু এরপরে আমার কাজ আছে, বলছে পার্থক্য কত, কতটুকু গেছে এতটুকু না, বলছে পার্থক্য কত। So, যতটুকু গেছে তাদের মধ্যে পার্থক্যটা আমার মানে তাদের মধ্যে যে মাইনাস করে ফেলেই আমার কিন্তু উত্তরটা চলে আসতেছে। তো তৃতীয় ব্যক্তি যদি যায় 3 × 24 72, আর চতুর্থ ব্যক্তি যায় 3 × 32, সেটা হলো 96, 96 ভাগ মাইনাস 72 হচ্ছে আমার 24 কিলোমিটার। সো আমার পার্থক্যটা হচ্ছে 24 কিলোমিটার। এখানে আমার উত্তর দেওয়া আছে, দেখা হচ্ছে 72 কিলোমিটার গেছে, 96 কিলোমিটার গেছে, দুজনের পার্থক্য হলো 24 কিলোমিটার। আচ্ছা, এরপরে গ নাম্বার আছে, গ নাম্বারটা একটু বলি। গ নাম্বার বোঝার আগে জিনিসটা বুঝো যে আমি মনে করো এইটা হলো আমার রাস্তা, এই জায়গা থেকে আমি শুরু করতেছি, হ্যাঁ এই গোল চত্বর থেকে আমি শুরু করতেছি। গোল চত্বর থেকে প্রথম পার্সন 10 কিলোমিটার হাঁটলো, সেকেন্ড পার্সন 20 কিলোমিটার হাঁটলো, বেশি বেশি দূরে যাবে নিশ্চয়ই, 10-এর থেকে বেশি নিশ্চয়ই 20 বড় হবে। 20 কিলোমিটার গেল, থার্ড পার্সন 24 কিলোমিটার গেল, দেন ফোর্থ পার্সন গেল হলো 32 কিলোমিটার। ধরো যে আমি নিচেই করতেছি, 32 কিলোমিটার বেশি দূরে গেল, ঠিক আছে। এরকম করে গেল। সো এখন আমার কথা হচ্ছে যে এইরকম করতে 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 কতদূর কতদূর গেলে তারা হচ্ছে একই রকম সময় দেখা করতে, মানে এক জায়গায় গিয়ে তারা থামবে, থামার পরে আবার শুরু করবে। সো এরকম করতে করতে কোন জায়গায় গিয়ে তারা মিট করতে পারবে, এটা হচ্ছে সবসময় আমরা জানবো। সর্বনিম্ন কত দূরত্ব জন বলবে সবসময় আমাদের জানতে হবে, এটা লসাগু হবে।
আচ্ছা, এখন কথা হচ্ছে আমি তো এখানে তৃতীয়বার বলছি, তাহলে প্রথমবার তারা এখানে দেখা করছে, প্রথমবার তারা এখানে দেখা করছে, দ্বিতীয়বার তাদের লসাগুর সময় গিয়ে দেখা করবে। এটা তো সবাই করে আসছো যে আবার তারা কখন দেখা করবে। আমি যতটুকু মনে রাখি যে এটা ক্লাস ফাইভের দেওয়া ছিল, ইভেন ক্লাস সিক্সের যদি তোমরা ক্যারেক্ট কলেজে ইয়েগুলো করে থাকো, খুব সম্ভবত 1.3-এর মধ্যে এই ম্যাথটা দেওয়া আছে। ঠিক আছে, 1.3-এর মধ্যে এই ম্যাথটা দেওয়া আছে যে তারা আবার কখন গিয়ে দেখা করবে বা কতদূর অতিক্রম করে তারা একসাথে দেখা করবে। কিন্তু আমি তৃতীয়বার দিছি, একটু আমি দ্বিতীয়বার দিছিলাম বুঝছো, প্রশ্ন করার সময় আমি দিছিলাম যে আবার কখন তারা দেখা করবে, কিন্তু আমার মাথার মধ্যে একটু চিন্তা আসলো যে আচ্ছা ওদেরকে একটু টেস্ট করে দেখি। তো তৃতীয়বার আমি দিছি। কেন দিতে পারতেছি দেখো, জিনিসটা বোঝো, যে আমি প্রথমবার এখানে দেখা করতেছি, একবার পার করার পরে তার দ্বিতীয়বার দেখা করতেছে, তৃতীয়বার নিশ্চয়ই আবার এখান থেকে শুরু করার পরে একটা জায়গায় যাবে, সেখানে গিয়ে দেখা করতেছে। So, সেটা কি হতে পারে? সো এদের লসাগুটা কত আসছে, এদের লসাগু হচ্ছে খুব সম্ভবত হচ্ছে 480 হওয়ার কথা। এই যে 480 তাদের লসাগু। এখন 480-ই আবার 480 যদি আমি পার করি, মানে 100 একবার 480 পার করলাম, আবার 480 কিলোমিটার পার করলেই তারা আবার দেখা করতে পারবে। কারণ কি, এই জায়গায় দেখা করার পরে তারা তো আবার প্রথম পার্সন 10 কিলোমিটার, সেকেন্ড পার্সন 20 কিলোমিটার, থার্ড পার্সন 24 কিলোমিটার, ফোর্থ পার্সন 32 কিলোমিটারই যাবে। সেম জিনিসটাই আবার কিন্তু রিপিটই হবে। তো সেম জিনিস আবার রিপিট হলে নিশ্চয়ই আরও 480 কিলোমিটার যাওয়ার পরে তারা দেখা করবে। তো 480 কিলোমিটারের পরে আবার যদি আমি যাই, সেটা হলো 960 কিলোমিটার। বেসিক্যালি 480 যত গুণিতক আছে তত কিলোমিটার পার করার পরেই তারা দেখা করতে পারবে। লাইক 960 আসতেছে, তারপরে হচ্ছে তোমার যদি আমি 3 গুণ করি, 3 গুণ করলে কত হয়, 1024, তোমার 1440, 1440 কিলোমিটার পরে আবার তারা দেখা হবে চতুর্থবার। এরকম করে চলে থাকবে, বুঝতে পারছো? এই ম্যাথের নিয়মটা হচ্ছে এরকম। আগে সবাই বুঝতে পারছো? এরপরে আসি। এরপরে হচ্ছে বলছে যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত হলো 0.7। আগের বার আমি দিছিলাম যে তাদের অনুপাত হচ্ছে 16 দুইটা সংখ্যার মধ্যে, এইবার আমি অনুপাত দিয়ে দিচ্ছি 0.7। সো এটা দেখো, 0.7 দিয়ে রাখছি, এটা নিয়ে কারো কনফিউশন আই হোপ এবার ছিল না। যদি থেকে থাকে তাহলে তুমি অনেক পিছিয়ে আসো, বলতে বাধ্য হচ্ছি। কারণ দেখো, অনুপাত দিচ্ছি আমি 0.7, 0.7 মানে কি, 0.7 মানে হলো 7/10। তো যখন আমাকে একটা ভগ্নাংশ 7/10 পাচ্ছি, এটাই তো আমি 7:10 লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার তাদের অনুপাত। ঠিক আছে, এরকম আসতে পারে পরীক্ষা, যখন আমার এরকম শুধুমাত্র সংখ্যা দেওয়া থাকবে। লাইক 2016 সালের প্রশ্ন, মানে আমাদেরই প্রশ্ন, 18 দেওয়া ছিল খুব সম্ভবত। সো 18/1 আমাদের এক ছিল, এটাই হলো 18:1। সেম 0.7 দিয়ে আমি দিছি তোমাদেরকে, সেটা হলো 7/10। সো ক্ষতি বা লাভের শতাংশ কত, এখন বিষয়টা বুঝো। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বলছে। সো বিক্রয় মূল্য উপরে থাকবে, ক্রয় মূল্য থাকবে নিচে, 7/10 বলো বা 7:10 এখানে বলো। এখন এটা তুমি 0.7 দেখো কীভাবে বুঝতে পারবা? তো তুমি যখন কোনো ভগ্নাংশ একের থেকে ছোট পাচ্ছ, তাহলে অবশ্যই বুঝতে পারবা যে প্রথম যে কথাটা বলে দেওয়া আছে সেটাই হচ্ছে ছোট, সেটাই ছোট। অথবা তুমি 7:10 দেখলেও বলতে পারতেছো যে 7 যেহেতু ছোট, বিক্রয় মূল্য কম। সো বিক্রয় মূল্য কম মানে কি, ক্রয় মূল্য আমার বেশি, তাহলে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, আমার তখন অবশ্যই হয় ক্ষতি, তাই না? ক্ষতি হবে। সো ক্ষতি হলো, ক্ষতি যদি হয় তাহলে ক্ষতির এখন আমাকে যদি শতাংশ নির্ণয় করতে বলা হয়, তাহলে 100 দিয়ে আসলে গুণ করলেই হয়ে যায়। ঠিক আছে, 7/10 গুণ 100 দিয়ে গুণ করলেই হয়। তারপরে আমি এরকম আমি তোমার 10x ধরছি, 7x, তারপরে এই যে থ্রাইস এক্স আনছি টাকা ক্ষতি। এই দুটার মধ্যে পার্থক্য কত, অবশ্যই পার্থক্যটা লাগবে, কারণ ক্ষতিটাই আমাদের পার্থক্য, মানে পার্থক্যটাই ক্ষতি। সো থ্রাইস এক্স বাই 10x, 10x কেন দিচ্ছি, কারণ আমরা জানি যে ক্রয় মূল্যর কাছেই হচ্ছে আমাদের সবসময় ক্ষতি এবং লাভের শতাংশ নির্ণয় করতে লাগে। সো থ্রাইস এক্স বাই 10x, তার সাথে জাস্ট 100% মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো 10 দিয়ে 100 মাল্টিপ্লাই করলে হয় 10, 10 দিয়ে 3 মাল্টিপ্লাই করলে হয় 30। এখন কথা হচ্ছে এক্স কই গেল, দেখো নিচে একটা এক্স আছে উপরে একটা এক্স আছে, দুইটা এক্স কাটা যাচ্ছে, কাটা গেলেই আসলে পার্সেন্টেজ চলে আসতেছে। সো আই হোপ এটা সবাই পারছো। এরপরে আসি, এক্স এর মান কত হবে যাতে 2:5 ইকুয়ালস টু 1:3x হয়। নর্মালি 1:x দেওয়া থাকে, আমি থ্রাইস এক্স দিছি, আবার থ্রাইস এক্সও দেওয়া থাকতে পারে, ইভেন ভগ্নাংশ দিয়ে রাখতে পারে যে 3/2x, বা আরো দশমিকও দিয়ে দিতে পারে, দিতেই পারে। হ্যাঁ, ওই ক্ষেত্রে কি করবো? কোনো কাজ নাই, সিম্পল জিনিস করে দিচ্ছি দেখো, 2/5 ইকুয়ালস টু 1/3x, বজ্র গুণন করো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, শেষ, আর কোনো কাজ নাই। 2 × 3x ইকুয়ালস টু 1 × 5, তাহলে এটা হচ্ছে তোমার 6x ইকুয়ালস টু 5, এক্স ইকুয়ালস টু 5/6। জাস্ট এইটুকু ম্যাথ ছিল, জাস্ট এতটুকু। এখন তোমাকে মনে করো এখানে আমার কোনটা দিয়ে রাখছে যে 2/5, মানে 2:5 ইকুয়ালস টু 1:, ধরো যে 0.7 আছে না, 0.7x দিছে, মনে করো যে 1/0.7x দিছে। ঠিক আছে, এটা আমি কিভাবে করবো? সেম কাজ, মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করো, করলে কি হয়, 2 × 0.7x ইকুয়ালস টু 1 × 5। সো এটা বেসিক্যালি হয় 2 × 7 হলো 14, 1.4, যেটাকে আমরা আসলে 14/10x লিখতে পারি।
মানে 14x/10 লিখতে পারি, যেটা আসলে 5 আসতেছে। সো এক্স ইকুয়ালস টু হচ্ছে 5 × 10/14, এটাই সিম্পলি এটাই। সো এখন জাস্ট কাটাকাটি করবো। ফোর, এটা হচ্ছে আমার 2 দিয়ে কাটা যায়, এটা হচ্ছে 5, এটা 2 দিয়ে কাটলে হয় হচ্ছে 7, সো 25/7 হচ্ছে এক্স এর ভ্যালু 25/7। তোমরা যদি এটাকে মিক্স ফ্র্যাকশন নিয়ে যেতে চাও বা মিশ্র ভগ্নাংশ নিয়ে যেতে চাও, তাহলে হবে হচ্ছে হোলস 3 হোলস তোমার 4/5, ঠিক আছে, বা 3 সমস্ত 4/5। তো আই হোপ এখানেই তোমরা বুঝতে পারছো, আমি আর এটা নিয়ে আলোচনা না করি। এই প্রশ্নটা তোমাদের ক্যারেট কলেজ অ্যাডমিশনে আসছে, আমি তোমাদেরকে ক্লাস 7-এর বই করানোর সময় বলছি, খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ, রিপিট করতেও পারে। তো দেখো যে একই আকৃতি এবং আকারের দুটি গ্লাসে শরবত দিয়ে ভরা, দুটি গ্লাস শরবত দিয়ে ভরা, সরি, দিয়ে ভরা গ্লাসে পানি এবং চিনির অনুপাত যথাক্রমে 5:3 বা 5:3, 3:1 বা 3:1। যদি শরবত দুটি একসাথে মিশ্রিত করা হয়, তাহলে চিনি এবং পানির অনুপাত নির্ণয় করো। আই হোপ এটা সবাই করছো অনেকবার, আমি তারপরেও একটু জাস্ট বলতে চাচ্ছি যে আমাকে যখন এই টাইপের ম্যাথ দিবে, ইভেন বিসিএসও এই টাইপের একটা প্রশ্ন দিছে, হ্যাঁ, কয়দিন আগে একটা বিসিএস এক্সাম হয়েছে, এই গ্লাসের ম্যাথ দিয়ে নেই, একটা ম্যাথ দিছে যেখানে রাস্তার মধ্যে তোমার কতটুকু রাস্তা সেটা বলে দেওয়া নেই, ওই সময় আমরা এটা এক্স ধরে নিয়েছিলাম। সেম এটাকে তোমাকে কতটুকু গ্লাসের মান কত, হ্যাঁ, গ্লাসের মান কতটুকু, সেটা কত, সেটা তুমি মানে গ্লাসের মাপ কতটুকু, মানে কত লিটার, পরিমাণটা কত, হ্যাঁ, কত লিটার, এটা তুমি জানো না, এই কারণে তুমি ধরে নিবা এটা এক্স লিটার, বা বাংলা ধরলে ক লিটার। ইংলিশে ধরলেও সমস্যা নেই, বাংলা ধরলেও সমস্যা নেই। যদি তুমি ইংলিশে ধরো পুরো ইকুয়েশনটা ইংলিশে করবা, পুরো সমীকরণটা ইংলিশে করিও, যদি বাংলায় ধরো পুরো সমীকরণটা বাংলায় করো, বাট যদি কম্বাইন করে ফেলো কোনো সমস্যা নাই, এটা আসলে কোনো পার্থক্য ক্রিয়েট করবে না। তো দেখো যে আমি এখানে ধরছি যে ধরি গ্লাসটি এক্স লিটারের, বা ইংলিশে যদি ধরি যে লেট দ্য গ্লাস ইজ অফ এক্স লিটার, ঠিক আছে। সো এক্স লিটার হয়েছে, তাহলে প্রথম গ্লাসে পানির পরিমাণ হচ্ছে 5x/8 লিটার। কেন? দেখো এই জিনিসটা আমি অলরেডি 2বার বলছি, তারপরে বলতেছি। সো ধরো গ্লাসটা এরকম আমার আছে, সেটাকে আমি ভাগ করতেছি। ধরো এইটুকু অংশ আমার নর্মালি এরকম আলাদা করে তো করা হয় না, ধরো যে এইটুকু অংশ আমার পানি, আর এইটুকু অংশ ধরো যে হচ্ছে আমার তোমার ওই চিনি, হ্যাঁ, চিনি বা সুগার যেটাই বলো, পানি বা ওয়াটার। সো নর্মালি এরকম করে ভাগ করতে পারবে না তুমি আলাদা করে, কারণ এটা তো মিশ্রণ হয়, হ্যাঁ, এটা মিশ্রণ হয় একসাথে। কেন হয় এটা তুমি ক্লাস 9-10-এ গিয়ে কেমিস্ট্রিতে পড়তে পারবা, হ্যাঁ, এটা আলোচনা না করি আমরা, বাট হয়। বাট ধরো যে এরকম ভাগ করতেছি আমি, হ্যাঁ, তো ভাগ করলে তুমি এই জিনিসটাকে যদি পুরোটাকে তুমি যদি 1 লিটারে চিন্তা করো বা এক্স লিটারে চিন্তা করো, তাহলে কিন্তু তুমি এইখানে কতটুকু লিটার আছে সেটার সাথে তুলনা, মানে গুণ করলে তুমি এটা পাচ্ছ, তার সাথে এটা তুলনা করছো। বাট পুরোটাকে যদি আমরা কত ছিল এখানে আমাদের 3:5 ছিল, তাই না? তো পুরোটাকে যদি আমরা 8 ভাগে ভাগ করি, তাহলে আমি 8 ভাগের এতটুকু, যেহেতু আমার বলতেছিলাম যে আমরা ছিল চিনি ছিল, তাহলে এটা হচ্ছে 3 পার্ট। সো পুরো 8 ভাগের মধ্যে 3 পার্ট হচ্ছে আমার কি, চিনির। কত লিটারের? এক্স লিটারের। সো বেসিক্যালি এই কারণে থ্রাইস x/8 হচ্ছে আমার চিনির পরিমাণ। আর পানির ক্ষেত্রে যে 8 ভাগের 5 ভাগ হচ্ছে আমার পানি, কিন্তু কত লিটারের? এক্স লিটারের। সো বেসিক্যালি 5x/8 লিটার, বুঝা গেছে? তো এই কারণে 5x/8 লিটার, থ্রাইস x/8 লিটার হলো। দ্বিতীয় গ্লাসের পরিমাণ হচ্ছে আমার পানির পরিমাণ থ্রাইস x/4 লিটার। কেন থ্রাইস x/4 আসতেছে? কারণ 3:1 দেওয়া আছে, নিচে আমাদের 3+1 4, পুরোটাকে আমরা 4 ভাগে ভাগ করছি, এই জন্য 3+1 4, আর উপরে হচ্ছে 3 ভাগটা আসতেছে। চিনির পরিমাণ হচ্ছে x/4 লিটার। যদি দুটির শরবত মিশ্রিত হয়, মানে এখানে যে শরবতটা আছে আর দ্বিতীয় গ্লাসের যে শরবতটা আছে, এই দুটো যদি আমি মিশ্রণ করি, একসাথে করলে আমার কি হয়? একসাথে করলে দুটার চিনিটা চিনির সাথে যুক্ত হবে, পানিটা পানির সাথে যুক্ত হবে, এই দুটা যুক্ত করলাম, ঠিক আছে, যুক্ত করার পরে বা যোগ করলাম, যুক্ত বা যোগ একই কথা, যোগ করার পরে আমি এরকম পাচ্ছি, তার মানে এরকম আমার হচ্ছে লিটারের পানি আছে, এরকম লিটারের আমার চিনি আছে। এখন কথা হচ্ছে, সবাই হয়তো মুখস্থ ম্যাথ করো, যারা মুখস্থ ম্যাথ করো তাদের জন্য মানে একটা ব্যাড নিউজ, সেটা হলো তোমরা যে মুখস্থ যারা ম্যাথ করছো তাদের জন্য হলো পানি এবং চিনির অনুপাত দেওয়া ছিল তোমাদের পরীক্ষার প্রশ্নে, মানে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে থাকো, বাট আমি দিছি চিনি এবং পানির অনুপাত, যাতে যারা মুখস্থ বিদ্যায় বিশ্বাসী তারা যাতে ম্যাথটা না করতে পারে, ঠিক আছে। সো আমি সবসময় বলি যে ম্যাথ করবা, মুখস্থ করবা না। মুখস্থ করবা তুমি সূত্র অ্যাপ্লাই করবা। আমি বর্তমানে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়তেছি, ঠিক আছে, আমরা ফিজিক্স কি করি, আমরা ফিজিক্স বুঝি, বুঝার পরে যেগুলো ম্যাথ থাকে সেগুলো সলভ করার চেষ্টা করি, আমরা মুখস্থ করি না। মুখস্থ করি কি? মুখস্থ করি হচ্ছে আমাদের একজন যে সমীকরণ দেখে, মানে বেশি বড় কথা বলতেছি, মানে হাই লেভেলের কথা, বাট যেটা বলতেছি আর কি, যে যারা ম্যাথ করবা, হ্যাঁ, মুখস্থ করবা না। মুখস্থ করা আমি একদম পছন্দ করি না। ম্যাথ করবা, বুঝে বুঝে করবা, সূত্র মুখস্থ করতে পারো তুমি, থিওরি মুখস্থ করতে পারো, বা থিওরি কি বলছে সেটা মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো, বাট কখনো ম্যাথ মুখস্থ করবে না। দেখো, চিনি এবং পানির অনুপাতে বা পানি এবং চিনির অনুপাতে আমাদের পার্থক্য আছে। কি পার্থক্য? তুমি চিনি বললে আগে চিনির কোয়ান্টিটিটা আসবে, চিনির পরিমাণটা আসবে, তারপরে পানির পরিমাণটা আসবে। সো এই কারণে চিনি এবং পানির
পরিমাণের অনুপাত বা পানির অনুপাত হচ্ছে আমার চিনিরটা আগে আসতেছে, যেহেতু মানে করছি পানিরটা আগে, চিনিরটা পরে, কিন্তু যেহেতু আমার বের করতে বলছে চিনি এবং পানির অনুপাত, সেই কারণে আমি এটা লিখতেছি। বুঝা গেছে? চিনি আমার আগে আসতেছে, পানি আমার পরে আসতেছে। এখন কেউ যদি বলতো যে চিনি এবং পানির অনুপাত 11:5, আমি ভাবতাম যে ও আচ্ছা, তার মানে ওখানে চিনির পরিমাণটা বেশি দেওয়া হয়েছে পানির থেকে। স্বাভাবিকভাবে তো এটাই মানুষ মনে করবে, তাই না? যদি তুমি মানে উপরেরটা আগে রাখো আর পরেরটা মানে নিচেরটা হচ্ছে পরে, পরেই দাও, চেঞ্জ যদি না করো। তো একটা একটা অজানা মানুষের যখন তুমি বলো চিনি এবং পানির অনুপাত হচ্ছে 11:5, সে উত্তর দেখতেছে না যে কিভাবে করছো, ধরো যে বলতেছে, তখন আমি বলবো যে স্বাভাবিকভাবে তো চিনির থেকে পানির পরিমাণ কম হওয়া উচিত, তুমি বেশি দিচ্ছ কেন? তখন বলছে, না আমি তো কমই দিছি। কিন্তু তুমি দেখো যে ম্যাথে এই জায়গায় ঘাপলা করে রাখছো। সো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে চিনি এবং পানির অনুপাতের ক্ষেত্রে, ইভেন তোমাকে যদি বলে যে পিতা পুত্রের অনুপাত, হ্যাঁ তুমি দিলা যে পিতা এবং পুত্রের অনুপাত, বয়সের অনুপাত হচ্ছে 1:3 বা 1:3। পিতা এবং পুত্র, আবার বলছি, পিতা এবং পুত্রের বয়সের অনুপাত, রেশিও অফ ফাদার অ্যান্ড সনস এজ ইজ 1:3। 1 কখনো ফাদার সাথে যাবে আর 3 কখনো সনের সাথে যাবে? সম্ভব এটা? অসম্ভব। ঠিক আছে? যারটা বেশি তার মানে যারটা সামনে থাকবে তার কোয়ান্টিটি রেশিওর মধ্যে আগে থাকবে। বুঝা গেছে? এটা সবাই মাথার মধ্যে ঢুকে রাখো, ইনজেক্ট করে ফেলো। আচ্ছা, এটা হচ্ছে পুরোপুরি হুবহু হচ্ছে বইয়ের গুলোই আমি তুলে দিছি, এখানে আমি খুব বেশি চেঞ্জ করি নাই। এটা আমি অলরেডি অনেকবার করাইছি, সো এগুলা নিয়ে আমি বেশি আলোচনা করবো না। ছবিটা আমি বোঝানোর চেষ্টা করছি, আই গেস ছবি দেখলেই বুঝতে পারবা যে প্রথমে 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রি থেকে জাস্ট আমি অর্ধেক করে ফেললেই আমার 45 ডিগ্রি আসতেছে। দেন আমাকে এখানে বলে দেওয়া আছে যে আমার একটি ত্রিভুজ আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এর দুটি সংলগ্ন কোণ হলো 30 এবং 45 ডিগ্রি। ঠিক আছে? সো একটি যে আমি এখানে জাস্ট বলে দিচ্ছি যে এইটা হচ্ছে আমার একটা সাইড, এটার মান দেয়া আছে, আর একটা কোণ হলো এক্স এবং ওয়াই। সো প্রথমে আমি একটি রশ্মি নিয়ে নিচ্ছি বা একটা রে নিয়ে নিচ্ছি, সেই রে থেকে আমি কাঁটা কম্পাসের মাধ্যমে বা হচ্ছে কম্পাসের মাধ্যমে আমি হচ্ছে এ সাইডটা বা তোমার হচ্ছে যে বাহুটা কেটে নিচ্ছি। এরপরে সংলগ্ন সংলগ্ন কোণ, এটা মানে কি? সংলগ্ন কোণ মানে হচ্ছে তোমার নিচে যে বাহুটা আছে এর সাথে যে মানে ত্রিভুজের যে বাহু থাকতেছে তার সাথে যে দুটা কোণ আছে, এইখানে একটা কোণ আছে, এইখানে একটা কোণ আছে, অবশ্যই এই দুটা কোণের কথা বলতেছে। 1 মিনিট ওয়েট, একটু দাঁড়াও, কে জানি একটু আসছে, একটু হোল্ড। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে সংলগ্ন কোণ বা যাদের জন্য হচ্ছে তোমার ইংলিশ ভার্সন, তাদের জন্য হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্তেছি যে অ্যাডজয়নিং অ্যাঙ্গেলস, মানে ওই যে সাইডটা আছে তার সাথে কি জয়েন করতেছি সেটাকে হচ্ছে আমরা অ্যাডজয়নিং অ্যাঙ্গেলস বলতেছি। বুঝতে পারছো? তারপরে এখানে দেখো যে এই সাইডটা আছে, এই সাইডের সাথে যে কোণটা তৈরি হচ্ছে সেই কোণটাই হচ্ছে আমরা অ্যাডজয়নিং মানে অ্যাঙ্গেল, ইংলিশে, বাংলার জন্য হচ্ছে সংলগ্ন কোণ বলতেছি। ওকে। সো নাম্বারে আমার এখানে বলে দেওয়া ছিল যে একটি চতুর্ভুজ আঁকতে হবে, ত্রিভুজ থেকে আমরা চতুর্ভুজে যাচ্ছি, আঁকো যার 4 বাহুর দৈর্ঘ্য এইভাবে দেয়া আছে এবং একটি কোণ দেয়া আছে। আমি তোমাদেরকে যখন এটা পড়িয়েছিলাম অবশ্যই বলেছিলাম যে তোমার ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু দেওয়া থাকলে তুমি জিনিসটা ড্র করতে পারবা, বা চতুর্ভুজের ক্ষেত্রে 4টা বাহু দেওয়া থাকলে তুমি জিনিসটা মানে চতুর্ভুজটা ড্র করতে পারবা না। কেন পারবা না সেটা ডিসকাস করছি, সো আমি এই কারণে আর ডিসকাস করতেছি না। জাস্ট একটি কোণ দেয়া আছে এক্সট্রা করে 45 ডিগ্রি, সেই 45 ডিগ্রিটা আমি ড্র করতেছি। তো দেখো যে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি অবশ্যই কিন্তু তোমরা কোন ইয়ে দিয়ে নিবা, আহ, চাঁদা এনে নিবা তোমরা। আলাদা করে যেভাবে যে আমরা 45 ডিগ্রি আঁকছিলাম এটা এভাবে আঁকার দরকার নাই, জাস্ট চাঁদা দিয়ে 45 ডিগ্রি নিয়ে নিবা। আর এই যে আমার 4টা বাহু দেয়া আছে, সেই 4টা বাহু দিয়ে দেখো যে এইভাবে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা একটা রশ্মি নিয়েছিলাম, সেই রশ্মি থেকে একটি বাহু কাটলাম। দেন আমার এই 45 ডিগ্রিটা এইখানে আমরা এঁকে এটা এই পাশে বড় করে দিয়েছি, এখান থেকে আমরা আরেকটা বাহু কেটে নিচ্ছি। ঠিক আছে? এখানে একটা বাহু কেটে নিয়েছি, যেখানে গিয়ে ওরা মিট করবে সেটাই হচ্ছে আমার আহ, আহ, এক মানে একটা বাহু বলবো আর কি। হ্যাঁ, দুটা বাহু আমরা পেলাম, এখান থেকে একটা বাহু, এখান থেকে আরেকটা বাহু, এইভাবে আমরা একটা চতুর্ভুজ পাচ্ছি। পরে একটা বলে দেওয়া আছে যে এমন একটি চতুর্ভুজ আঁকো যার 4 বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এই যে 4টা বাহু দেওয়া আছে এবং একটি কর্ণ হলো 5 সেন্টিমিটার। ঠিক আছে? সো দেখো যে এইখানে আমার 4টা বাহু দেওয়া আছে, প্রথমে আমি এই পাশ থেকে একটা বাহু কাটতেছি, এখান থেকে একটা বাহু কাটতেছি, আর এখানে একটা কর্ণ কাটলাম। এখান থেকে আমার আরেকটা বাহু, এখান থেকে আরেকটা বাহু কেটে ফেললেই হয়ে যাচ্ছে। এটা সব থেকে সহজ। ঠিক আছে? ঘ নাম্বারটা সবথেকে সহজ। আচ্ছা, কোনগুলো নির্ণয় করো, এই যে এই কোণটা নির্ণয় করার একটু টাফ আছে। কেন টাফ আছে একটু বলি। দেখো, আমরা যদি ছবিটা আঁকি,
সো দেখো এখানে নাম হচ্ছে এটা পি কিউ এস আর। পি কিউ এস আর, আর এখানে আমাকে দেয়া আছে এক্স আর এক্স, ওয়াই সরি ওয়াই। সো এইখান থেকে আমি কিভাবে বের করতে পারবো আমার কিউ এস আর? আমাকে তো বের করতে বলছে এই কোণটার মান, আর এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। সো এখানে দেখো একটা জাস্ট আমাকে হিন্ট দেওয়া আছে যে এস কিউ পি এবং এস কিউ আর হলো সমান, পি আর এস এবং কিউ আর এস সমান। তাহলে এটা যদি এক্স হয় এটাও আমার এক্স, এটা যদি ওয়াই হয় এটাও আমার ওয়াই। ঠিক আছে। সো আমি এখান থেকে একটা জিনিস বের করতে পারি, সেটা হলো যে পুরোটা তো আমার একটা কোণ, পুরোটা তো আমার একটা কোণ। যদি আমরা পি কিউ আর ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে এই পুরো কোণের মধ্যে আমার এক্স এবং এক্স দুটো আছে, তাহলে আমি পুরো কোণটা বলতে পারি টোয়াইস এক্স। আবার এইখানে আমি পুরো কোণটা বলতে পারি টোয়াইস ওয়াই। তাহলে টোয়াইস এক্স আছে, টোয়াইস ওয়াই আছে এবং 30 ডিগ্রি আছে। আমি লিখতে পারি টোয়াইস এক্স প্লাস টোয়াইস ওয়াই প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। পারি না? সো আমি টোয়াইস এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রিটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, যেটা আসলে 150 ডিগ্রি। এখান থেকে আমি এক্স প্লাস ওয়াই কমন নিলে, মানে 2 কমন নিলে এক্স প্লাস ওয়াই পাই, এটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে শুধুমাত্র যদি এক্স প্লাস ওয়াই যদি বের করতাম, তাহলে হচ্ছে 150 ডিগ্রি বাই 2, যেটা আসলে 75 ডিগ্রি। আচ্ছা এখন কথা হচ্ছে আমি তো এখানে এক্স প্লাস ওয়াই পাইছি, এটাতে আমার কি কাজ? এখানেই আমার কাজ। খেয়াল করে দেখো, আমি যদি কিউ এস আর ত্রিভুজটাতে আসি, কিউ এস আর ত্রিভুজে দেখো একটা কোণ আমার এক্স কোণ, একটা কোণ আমার ওয়াই কোণ, আরেকটা আমাকে বের করতে হচ্ছে। এখন এই যে কিউ এস আর, এখানেও তো আমার একটা ত্রিভুজ আছে, তাহলে আমি জানি যে তিন, মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো আমার 180 ডিগ্রি। তাহলে আমি এক্স প্লাস ওয়াই, এই যে এই এক্সটা লিখতেছি, প্লাস ওয়াই প্লাস হলো আমার এসটা বের করতে হবে, আমি অ্যাঙ্গেল এস লিখতাম শর্টকাটে, ইকুয়ালস টু হচ্ছে আমার 180 ডিগ্রি। এখন আমি তো এখানে এক্স প্লাস ওয়াই এর সামেশনটা পাইছি, আলাদা করে এক্স আর ওয়াই পাইনি, কিন্তু আমার দেখো এখানে এক্স প্লাস ওয়াই এর সামেশন বা এক্স প্লাস ওয়াই এর যোগফলটাই তো আসলে দরকার। সো আমি এই জায়গায় জাস্ট ডিরেক্ট 75 ডিগ্রি বসাই দেবো, এটা 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এস হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এস হবে হচ্ছে 180 মাইনাস 75 ডিগ্রি, যেটা আসলে 105 ডিগ্রি। আমি এখানে অত বিস্তারিত বলে দিই নাই, বাট দেখো মোটামুটি আলোচনা করে দিছি। এটা আলোচনা দেখলে হয়তো অনেকে নাও বুঝতে পারো, আমি এই কারণে এখানে বলে দিলাম কিভাবে করতে হবে। যারা হচ্ছে অ্যান্সার শিটটা আবার দেখবা, সেটা আসলে তোমাদের এখনো দেওয়া হচ্ছে না, খাতাটা কাটার পর ইনশাল্লাহ দেওয়া হবে। হ্যাঁ, যখন তোমরা দেখবা তখন অবশ্যই যদি বুঝতে না পারো, এই যে ক্লাস রেকর্ডিং রেকর্ড করা হচ্ছে, এই ক্লাস রেকর্ডিংটা দেখে আবার বুঝে নেওয়ার চেষ্টা করবা, আই হোপ বুঝতে পারবা। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে এই প্রশ্নটা দেখো, এই স্যার, প্রশ্নটা খুবই হ্যাঁ বলো। তাহলে এই রেকর্ড গুলা, ক্লাসের রেকর্ড গুলো কোথা থেকে পাবো? ক্লাসের রেকর্ডগুলো একটু আগে তো তোমাদের গ্রুপের মধ্যে প্লেলিস্ট দেওয়া হয়েছে, তুমি কি নতুন জয়েন করছো? ইয়েস স্যার। আচ্ছা, ক্লাসের মধ্যে তোমার সরি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমার প্লেলিস্টে দেওয়া থাকে, অথবা তুমি পারলে আমাকে হচ্ছে নক করতে পারো। আমার নাম্বার দেখবা যে সেই ইয়েতে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? ওকে আচ্ছা, স্যার। ঠিক আছে। সো দেখো এইখানে 45 ডিগ্রি দেওয়া আছে, তো তোমার এইটার ঠিক অপোজিট, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি। সো এখানে 45 ডিগ্রি পাচ্ছ, আর এখানে এটা জানি 180 ডিগ্রি, তাহলে এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটা করতে হবে 110 ডিগ্রি। And আমরা জানি কি তিনটা কোণের সমষ্টি বা সাম অফ থ্রি অ্যাঙ্গেলস হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি পাইছি, 45 ডিগ্রি পাইছি, তাহলে 155 ডিগ্রি পাচ্ছি আমার বাকি দুটাতে। তাহলে একটাতে বাকি থাকে কত? 180 ডিগ্রি মাইনাস এটা, তাই না? তাহলে আমার বাকি থাকছে হচ্ছে 5 ডিগ্রি, আর এখানে আছে 6, তাহলে হচ্ছে 25 ডিগ্রি। সো বেসিক্যালি ওয়াই হবে হচ্ছে 25 ডিগ্রি। এখন আমার এক্স এর কাজ, এক্স এর কাজ দেখো যে এই যে সেম কাজ, এখানে তোমার 45 ডিগ্রি আছে, পুরোটাই হলো আমার 180 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 180 মাইনাস 45 ডিগ্রি, যেটা আসলে হয় 5, এখানে হয়ে যায় 5, সো 3, 135 ডিগ্রি। সো এই এক্সটা হচ্ছে 135 ডিগ্রি। সো আই হোপ সবাই বুঝতে পারছো। আচ্ছা, 9 নম্বরে আসি, বলছে যে দুইটি ব্যক্তির মজুরির অনুপাত 2/1/4, 3/3/8। প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির মজুরি প্রতি বছরে যথাক্রমে 800 টাকা এবং 600 টাকা হারে বৃদ্ধি পায়। যদি প্রথম ব্যক্তির বর্তমান মজুরি 15,000 টাকা হয়, তাহলে 5 বছর পর তাদের মজুরির অনুপাত কত হবে? ইংলিশ ভার্সনে আসি, ওদের জন্য প্রশ্নটা হচ্ছে যে দ্য রেশিও অফ দ্য ওয়েজেস অফ টু পার্সনস ইজ, এটা দ্য ওয়েজেস অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন ইনক্রিজেস yearly by 800 টাকা and 600 টাকা respectively. If the present wage of the first person is এত টাকা, what will be the ratio of their wages after 5 years? আচ্ছা, এখন দেখো এইখানে আমার অনুপাতটা দেয়া আছে বা রেশিওটা দেয়া আছে হচ্ছে মিক্স ফ্র্যাকশনে বা মিশ্র ভগ্নাংশে। এটা আমি কি করতে পারি? মিশ্র ভগ্নাংশটাকে নর্মাল ভগ্নাংশ তৈরি করার আগে, নর্মাল ভগ্নাংশ মানে ইমপ্রপার ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে তুমি 9/4 বা 9/4 ইস টু, এখানে লিখতে পারবো হচ্ছে 27/8।
এটা লিখতে পারি। সেটাকে আমি কি করতে পারি, দেখো 9/4 আমি জানি যে ইস্টু মানে হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশ মানে আমি জানি ভাগ, ভাগ মানে আমি এখানে যে ভাগ লিখতে পারি, ভাগ হলো 27/8। এটাকে যদি এখন আমরা গুণ আকারে নিয়ে যেতে চাই, তাহলে 9/4 গুণ হচ্ছে 8/27। সো এখন দেখো কাটাকাটির একটা পর্যায়ে চলে গেছে, 9 দিয়ে 27 কাটো, এখানে হয় 3, 4 দিয়ে 8 কাটো, এটা হয় 2। সো আলটিমেটলি হয় 2/3। এটাই হচ্ছে আমি লিখতে পারি 2:3। বুঝতে পারছো? সো আমাদের কিন্তু সরাসরি ভাবে 2:3 দিতেও পারে, অথবা এইভাবে দিতে পারে। বুঝতে পারছো? So যারা যারা এভাবে করছো তারা তো হলোই। আর যদি তুমি এভাবেই করো সমস্যা নেই, বাট বিষয়টা আসলে অনেক বড় হবে। তখন তোমার হয়তো বা এটা নিয়েই কাজ হবে। তুমি হচ্ছে 9/4 এবং 27/8 দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। বাট কঠিন হবে। কঠিন করার থেকে আমরা সহজভাবেই হবে সাজাই নেবো, ঠিক আছে? সো 2:3 আসলো। তো বাকিটা নর্মাল নিয়ম। যে এখানে বলছে যে প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির মজুরি প্রতি বছরে যথাক্রমে 800 টাকা এবং 600 টাকা বৃদ্ধি পাচ্ছে, এটা তো পরের কাহিনী। কিন্তু আমাকে আগে বের করতে হবে দ্বিতীয় ব্যক্তির মজুরি কত, বর্তমান মজুরি কত। যেহেতু প্রথম ব্যক্তির 15,000 দেওয়া আছে, আর তাদের মধ্যে রেশিও দেওয়া আছে 2:3, আমি জানি যে যখন রেশিও দেওয়া থাকবে, অনুপাত দেওয়া থাকবে, এবং একটা কোয়ান্টিটি দেওয়া থাকবে, একটা পরিমাণ দেওয়া থাকবে, তখন আরেকটা এমনি আমরা বের করতে পারি। সো আমি এটা বেশি কথা না বলে এখান থেকে এমনি দেখা দিচ্ছি। দেখো যে এখানে দেওয়া আছে যে প্রথম ব্যক্তির বর্তমান মজুরি হলো 15,000 টাকা, দ্বিতীয় ব্যক্তির বর্তমান মজুরি হচ্ছে 15,000 গুণ। আচ্ছা এইটা একটু বলি। যখন আমাদের একজনেরটা দেয়া থাকবে, যারটা দেওয়া থাকবে সেটা লিখবো, গুণ করব, যারটা বের করব তারটা থাকবে উপরে। আমরা বের করছি দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে 3, এই 3 এই জন্য উপরে। তো যার সাথে আমি কম্পেয়ার করতেছি, কার সাথে কম্পেয়ার করতেছি, প্রথম ব্যক্তির সাথে, তাহলে প্রথম ব্যক্তির রেশিওটা থাকবে নিচে, প্রথম ব্যক্তির কোয়ান্টিটি থাকবে নিচে, প্রথম ব্যক্তির পরিমাণটা থাকবে নিচে। ঠিক আছে? কিন্তু যখন আমরা মনে করো, যখন আমাদেরকে এরকম দেওয়া থাকে যে মোট, ধরো যখন আমাদের মোট দেওয়া থাকে, ধরো যে এই জায়গায় আমাকে বলছে যে দুই ব্যক্তির মোট হলো আমার 15,000 টাকা, ধরো এটা দেওয়া আছে, এবং তাদের অনুপাত হচ্ছে 2:3। ওই ক্ষেত্রে আমরা কি করি, এই দুটো যোগ করি না? যোগ করার পরে তো 5 আসে। তখন আমরা যখন বের করি প্রথম ব্যক্তিরটা, তখন আমরা কি করি, 15,000 গুণন 15,000, তখন কি আমরা বলছি মোট, এটা যেহেতু আমরা মোট বলছি, সরি মোট বলছি, তাহলে মোট যখন বলবো, তাহলে অবশ্যই আমাদের এই যে মোট যেটা আমরা করছি সেটা থাকবে নিচে। সো যখন আমরা এই জায়গায় যেটা বসাবো, তার পাশে আমরা যে গুণ আকারে যে হচ্ছে আমাদের ভগ্নাংশটা লিখি বা ফ্রাকশনটা লিখি, নিচে বসবে হচ্ছে আমরা যার সাথে কম্পেয়ার করতেছি। এখানে আমরা মোটের সাথে কম্পেয়ার করতেছিলাম, এই কারণে এখানে 5 বসতেছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু প্রথম পার্সনের সাথে কম্পেয়ার করতেছিলাম, 15,000 যেহেতু প্রথম পার্সনের ছিল বা প্রথম মানুষটা ছিল, এই কারণে নিচে 2 আসতেছে। তো 2, আর উপরে হচ্ছে আমরা যারটা বের করবো, যেহেতু আমরা দ্বিতীয় ব্যক্তিটা বের করতেছি, তো 3। বোঝা গেছে? এই ক্ষেত্রেও 3। এটা তো সিম্পল। সো 22,500 আসলো। এখন আরেকটা জায়গায় বলে দেওয়া আছে যে হচ্ছে 5 বছর ধরে হচ্ছে তাদের বৃদ্ধি পায়, মানে 5 বছর পর তাদের কত হবে, আর প্রতি বছর তাদের 800 টাকা এবং 600 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথম পার্সনে যেহেতু 800 টাকা করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 5 বছরে তার বৃদ্ধি পাবে হলো 5 × 800। এটা আমি একবারে লিখছি যে 5 বছর পর প্রথম ব্যক্তির বেতন হচ্ছে 5 × 800, এবং আগেরটা তো থাকবেই। তো তার সাথে যোগ করলে আসলে হয় 19,000 টাকা। আর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে 600 টাকা করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 5 × 600, আর প্রথমটা তো থাকতেছে, যোগ করলে হয় 25,500 টাকা। So, এদের অনুপাত হচ্ছে 38:51 বা 38:51। আচ্ছা, এরপরে আসি। 10 নম্বরের আগে আমি একটু 11 নম্বর নিয়ে আলোচনা করি। বলে দেওয়া আছে যে গড় এবং মধ্যমা কাকে বলে, আই হোপ এটা সবাই জানো। 89 এর সম্পূরক এবং পূরক কোণ কত? তো সম্পূরক এবং পূরক কোণ বের করতে বলা হয়েছে। সো আমরা জানি যে একটা হলো 90 থেকে মাইনাস করতে হয়, একটা হলো 180 থেকে মাইনাস করতে হয়। সো 180 থেকে যখন আমরা 89 মাইনাস করব, তখন হয় হচ্ছে আমার কত, 91 ডিগ্রি হয় না? হ্যাঁ, 91। 91 ডিগ্রি। আর এটা হয় হচ্ছে তোমার 1 ডিগ্রি। ঠিক আছে? সো এটা ওয়ান। একটা হচ্ছে 91 ডিগ্রি হবে, এটা হবে 91 ডিগ্রি হবে। আচ্ছা, এই জিনিসটা গ নাম্বারে বলছে যে 1/a থেকে কি বিয়োগ করলে যোগ ফলাফল হচ্ছে 2 হবে। সো 1/a থেকে কি বিয়োগ করলে, ধরতেছি এক্স বিয়োগ করলে ফলাফল হয় হচ্ছে আমার 2। তাহলে আমার এক্সটা বের করতে হবে, তাহলে এই দুটো এই পাশে পাঠাও, এক্সটা ওই পাশে পাঠাই দাও। তাহলে 1/a মাইনাস কি হবে, 2 হবে না? এর সামনে যেহেতু পজিটিভ ছিল, এই পাশে পাঠা দিলে নেগেটিভ হবে 2। আর এক্স এর সামনে যেহেতু নেগেটিভ ছিল, এই পাশে পাঠা দিলে পজিটিভ এক্স হবে। সেইটাই আমার উত্তর হবে, যে 1/a - 2 হবে এক্স এর মান। কেন, আমি একটু প্রমাণ করে দেখো। যে 1/a, এটাই চিন্তা করে এক্স এর ভ্যালু যদি আমি বসাই দিই, 1/a বিয়োগ এই ভ্যালুটা বসাই দেবো, যে 1/a - 2 সমান সমান 2। তো এটা সমান সমান কি লিখতে পারি, 1/a মাইনাস, এই ব্র্যাকেট উঠে দিলাম, 1/a মাইনাসে মাইনাসে +2। ঠিক আছে? দেখো এই যে 1/a আর 1/a কাটা গেল, দেখো যে আলটিমেটলি 2 থাকতেছে, আর উত্তর আমার 2। তো এই কারণেই আসলে এটা হবে। অনুপাতের একক নেই কেন, এটা সবাই জানো, এটা আমি আগেও একবার দিয়েছিলাম। 45%কে ভগ্নাংশ এবং দশমিকের মাধ্যমে প্রকাশ করো। ভগ্নাংশ মানে ফ্র্যাকশন, দশমিক মানে হচ্ছে ডেসিমাল ইংলিশ ভার্সনের জন্য। সো 45 বা 45/100, এটাকে কাটাকাটি করলে আমার 5 দিয়ে কাটতে পারি, এটা হয় 9, এটা হয় 20।
সো আলটিমেটলি হয় হচ্ছে এটা 9/20। আর আমি যদি ফ্র্যাকশনে লিখতে চাই তাহলে 0.45। বাংলা হচ্ছে এটা, ইংলিশ হচ্ছে 9/20, 0.45। আচ্ছা, আমরা হচ্ছে স্কিপ করছিলাম আমরা 10 নম্বরটা, এটা একটু বুঝি। যে একটি মূলধন 7 বছরে 23,400 টাকা মুনাফা আসল এবং 9 বছরে 25,800 টাকা মুনাফা আসল হয়, 5 বছরে সরল মুনাফা নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, দেখো এখানে বলছে যে একটি মূলধন 7 বছরে যেহেতু তোমার এরকম মুনাফা আসল হচ্ছে, মুনাফা আসলটা কি? তোমরা এই জিনিসটাকে বোঝো, মনে করো একটা ব্যাংক আছে। এই ব্যাংকে তুমি কিছু টাকা জমা রাখলা। ধরো যে আমি একটা অ্যামাউন্ট জমা রাখছি এরকম। আচ্ছা, আমরা কথাই লিখি। ধরো যে আমি 1,000 টাকা জমা রাখছি। ঠিক আছে, 1,000 টাকা জমা রাখছি আমি। সো 1,000 টাকা জমা রাখার পরে তোমার এইখানে আমাদের সুদ থাকে, মুনাফা মানে মুনাফা বলা হয়, সুদও বলা হয়। ঠিক আছে, কিছু মুনাফা থাকে যে তোমাকে এত% মুনাফা দিব আমি, প্রতি বছর বাড়বে। হ্যাঁ। তো মনে করো যে 1,000 থেকে সেটা হয়তো পরের বছর আমার বাড়লো হলো 1,000, 1,100। ধরো যে 100 টাকা আমি এক বছরে, ধরো আমার 100 বাড়ছে। সো 1,100। So, এই যে 100 টাকা এক্সট্রাটা বাড়লো, এই 100 টাকাটা হচ্ছে আমার মুনাফা। আর মুনাফা আসল হলো পুরোটা, মানে আসলের সাথে যখন আমি মুনাফাটা যোগ করি, ওটাই হচ্ছে আমার মুনাফা আসল। এটা তো সবাই জানো। এখন আমার কাছে প্রশ্ন, মানে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে মুনাফা আসল যতই বাড়তে থাকুক, আমার কিন্তু আসলটা চেঞ্জ হবে না। আসলটা কিন্তু সবসময় সেম থাকবে যখন সরল মুনাফা হবে। আসল কিন্তু সবসময় সেম থাকবে, আমার মুনাফা কিন্তু সেম থাকে না। মুনাফা কিন্তু বছরকে বছর চেঞ্জ হয়। ঠিক আছে, এই জিনিসটাই আমি এখানে অ্যাপ্লাই করছি, খেয়াল করে দেখো। আমি বলছি যে 9 বছরে মুনাফা আসল হচ্ছে 25,800, 7 বছরে মুনাফা আসল হচ্ছে 23,400। তাহলে 2 বছরের লাভ বা মুনাফা, লাভ লাভ যা সেটাই মুনাফা বলতে পারো। তো মুনাফা হচ্ছে আমার 2,400 টাকা। আচ্ছা, এইখানে কেন আমি বলছি 2 বছরের মুনাফাটা বা লাভটা, আসলটা কেন না? কারণ আমি বলছি যে আসল প্রতিবারই থাকতেছে সেম। আসল কিন্তু চেঞ্জ হবে না। তো যখন প্রতিবারই জিনিস সেম থাকে, আমরা সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ করলে কি কারা যায় না? এই ক্ষেত্রে মুনাফা পার্থক্য আছে, এইখানে মুনাফা পার্থক্য আছে, এই দুটার পার্থক্যটাই হবে এটা। আসল আসল কিন্তু কেটে যাবে। কারণ কি, আসল আমার প্রথমেও 1,000 টাকা ছিল। মনে করো প্রথম বছরে আমার 1,100 টাকা হয়েছে, দ্বিতীয় বছরে আমার 1,200 টাকা হয়েছে, তৃতীয় বছরে আমার 1,300 টাকা হয়েছে। সো তোমাকে আমি বলবো যে হচ্ছে 1,300 টাকা হচ্ছে আমার 3 বছরের মুনাফা আসল। আর 1 বছরের মুনাফা আসল হচ্ছে আমার 1,100 টাকা। তাহলে 2 বছরে আমার মুনাফাটা কত এটা নির্ণয় করতে বলছে। তো 2 বছর যদি আমি মুনাফাটা নির্ণয় করতে যাই, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি 1,300 থেকে 1,100 বিয়োগ করলে মুনাফাটা পেয়ে যাবো। কেন? কারণ আমার এই যে 1,000 টাকাটা, এই 1,000 টাকাটা ওইখানেও ছিল, পরেরটা তো আছে, 1,000 টাকা আমার ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো আসল আলটিমেটলি কাটা যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি ওই যে বালতির ম্যাথটা আছে না, বালতির ম্যাথটা এখানে অ্যাপ্লাই করছি, অনেকটা বালতির ম্যাথের মতো। সো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে মুনাফা আসল, মুনাফা আসল বিয়োগ করতেছি, বাট মুনাফাটা থাকতেছে। এটা লাভ না লিখে মুনাফা লিখেও সমস্যা নেই। 2 বছরে মুনাফা হচ্ছে আমার 2,400 টাকা। তাহলে 5 বছরে মুনাফা হবে আমার, মানে ওই নিয়ম করে 6,000 টাকা। এখন তোমাদেরকে যদি বলতো যে এখানে তোমার মুনাফা তুমি তো নির্ণয় করলাম, মানে আমি তো এখানে শর্ট করে কোশ্চেনটা করছি, যদি আমি তোমাকে দিতাম, আমি চাইলে একটা পেঁচাতে পারতাম এই প্রশ্নটাই। ধরো আমি তোমাকে বললাম যে আসলটা নির্ণয় করতে পারবো, কেউ করতে পারবা? বলো তো কিভাবে করতে হবে? কেউ কি করতে পারবা আসলটা নির্ণয় করতে হবে এখান থেকে? বাতাসও। কিভাবে করতে হবে? যে করতে পারবে সে হ্যান্ড রেজ করো, আমি তো তাকে সুযোগ দেবো কথা বলার জন্য। অ্যান্সার আমি তোমাকে বের করতে বলিনি। কিভাবে করতে হবে সেটা বলো। যে বলবা সে হ্যান্ড রেজ করো, না বলে আমি বলে দিচ্ছি। আচ্ছা, দেখো, তুমি 2 বছরে মুনাফা পাইছে 2,400 টাকা বা 2,400 টাকা। তুমি যদি 9 বছরের মুনাফা বের করো অথবা 7 বছরের মুনাফা বের করো, যে কোনো একটা বের করলেই হবে। তো তুমি ধরো যে 2 বছরে আমি পাচ্ছি এত মুনাফা। তোমার এখন আমি বলতেছি 7 বছরের কথা এটা নির্ণয় করতে যাচ্ছি। তো 2 বছরে ধরো যে আমার, 2 বছরে হচ্ছে আমার 2,400, 1 বছরে হচ্ছে আমার 1,200, 7 বছরে হচ্ছে আমার 84। ঠিক আছে, 8,400। ঠিক আছে। সো 8,400 টাকা যদি আমি এইখান থেকে বিয়োগ করি, 23,400 থেকে, 23,400 থেকে যদি আমি, সরি, 23,400 থেকে যদি আমি 8,400 বিয়োগ করি, সরি বাংলায় লিখতেছি কেন, ইংলিশে লিখতেছি কেন, 8,400 যদি বিয়োগ করি, তাহলে হয় হচ্ছে আমার 0,0,0, আর এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 15। সো 15,000 টাকা হচ্ছে আমার আসল। কেন? কারণ মুনাফা আসল থেকে জাস্ট মুনাফা বাদ দাও, তাহলে থাকতেছে আসলটা। ঠিক আছে, এই কারণে আমি আসল হচ্ছে 15,000 টাকা। এখন আমি আসল জানি যেটা আসলে পি হচ্ছে আমার 15,000 টাকা। আমি আই জানি
আই হলো আমার মুনাফা, এটা হলো আমার 8,400 টাকা। আমি এন জানি, এন হচ্ছে আমার 7 ইয়ার্স। আমি আর বের করতে পারবো না? এই যে সূত্রটা হচ্ছে আই ইকুয়ালস টু পি এন আর। সো আই এর জায়গায় আমার বসাতে হবে 8,400, পি এর জায়গায় বের করতে হবে 15,000, আর হচ্ছে এন এর জায়গায় আমার বসাতে হবে 7, আর আমি আর বের করব। সো এই প্রশ্নতে আমি তোমাদেরকে খুবই সোজা প্রশ্ন করছি, এখানে মুনাফা আর জাস্ট বের করতে দিছি। আমি এখানে চাইলে তোমাকে এই আরটা বের করতে দিতে পারতাম, আর বের করতে দিলে তোমাকে এই সবগুলো প্রসেস করতে হইতো। তোমাকে আমি চাইলে পি বের করে দিতাম, আর মানে হলো তোমার মুনাফার হার, ইংলিশে রেট অফ ইন্টারেস্ট। আর আমি তোমাদেরকে জাস্ট ইন্টারেস্টটা বের করতে দিছি বা মুনাফাটা বের করতে দিছি, সো এটা ইজিলি বের করতে পারতেছো। ঠিক আছে, যদি তোমাদেরকে শুধুমাত্র আমি বলতাম যে আসলটা নির্ণয় করো, প্রিন্সিপাল অ্যামাউন্টটা নির্ণয় করো, মানিটা কত, যেটা জমা দিছিল সেটা কত নির্ণয় করো, তখন তোমাকে এইভাবে যাইতে হতো, যাওয়ার পরে বিয়োগ করা লাগতো। করলে তুমি প্রিন্সিপালটা পাচ্ছ, আসলটা পাচ্ছ। আবার যদি তোমাকে আমি বলতাম যে রেট অফ ইন্টারেস্টটা বের করতে, মুনাফার হার বের করতে, তখন কিন্তু আরো বেশি কাজ ছিল। ঠিক আছে, সো তোমাদের জন্য আমি সহজে করার চেষ্টা করছি, আমি ভাবছি যে তোমাদেরকে এটা বুঝাই দেবো ভালোভাবে, সেই কারণে আমি আলাদা করে এটা বুঝাই দিচ্ছি। সো এখন জাস্ট আর বের করো। 8,400 ভাগ হলো তোমার 15,000, ভাগ হলো 7। 7 দিয়ে এখন এটাকে কাটাকাটি করলে আবার ওই যে সেম 1200 আসতেছে। হ্যাঁ, 1200 হচ্ছে, আর এখানে জাস্ট একটা শূন্য দুইটা শূন্য কাটো। হুম, এখন জাস্ট কাটাকাটি করলে যা আসবে তাই। উপরে এখন 3 দিয়ে কাটতে পারি, এটা হয় হচ্ছে আমার 4, এখানে 3 দিয়ে কাটলে হয় হচ্ছে আমার 50, আর 2 দিয়ে কাটা যাবে, তাহলে 6 দিয়ে কাটা যেত আসলে। সো এটা হবে হচ্ছে 2, এটা হবে হচ্ছে আমার 25। সো 2/25 গুণন এখন আমার 100%, 2/25 গুণন হচ্ছে আমার 100%, সো হুইচ ইজ 4 মানে 8%। 8% ইন্টারেস্ট ছিল আমার এই ম্যাথে। ঠিক আছে, তো সবাই বুঝতে পারছো কিভাবে করছি? সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ। Yes. সো এই কারণে আমি তোমাদেরকে বলতেছি, যারা যারা হয়তো পেঁচায় গেছে, তোমাদেরকে আমি বলবো যে আবারও জিনিসটা শুনো, একটু পরে হয়তো তোমাদেরকে প্লেলিস্ট আপলোড করে দেওয়া হবে। আগে সবাই বুঝতে পারছো? আমার কাছে মনে হয় যে আহ, একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনই আমি করছি ইনশাল্লাহ। সো কারো কোনো কোশ্চেন আছে এই পুরো প্রসিডিউরটা নিয়ে, পুরো ম্যাথটা নিয়ে বা পুরো প্রশ্নটা নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে? নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি। ইনশাল্লাহ আমাদের নেক্সট দেখা হবে পরের সপ্তাহে রবিবারে। ঠিক আছে, সবাই ভালো থাকো, দোয়া করিও আমার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।